24 ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার গাজা শহরের ধ্বংসস্তূপের ভেতর থেকেও আগুন ঝড় তুলল হামাস। ইসরায়েলি হামলা, ট্যাঙ্ক, গুলি সবকিছু সত্ত্বেও মাটি ভেদ করে উঠে এলো প্রতিরোধের রকেট। আবারও আকাশে সাইরেন, আবারও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে চ্যালেঞ্জ। দক্ষিণ ইসরায়েলের নাহাল ও সীমান্তের দিকে হঠাৎ ছুটে আসে একটি রকেট। সাইরেন বাজতে শুরু করে চারপাশে, আতঙ্ক ছড়ায় গ্রাম জুড়ে। ইসরায়েলি সেনারা তড়িঘড়ি ঘোষণা দেয় একটি ইন্টারসেপ্টর মিসাইল আকাশ ছুড়ে রকেটটি প্রতিহত করা হয়েছে। কাগজে কলমে বিজয়, কিন্তু বাস্তবে এর ভেতরে লুকিয়ে আছে আতঙ্কের বার্তা। কারণ গাজার মাটিতে দমে নেই হামাস। বোমা ঝুটছে শহরের উপর, প্রতিদিন নতুন করে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি। কিন্তু এই ভাঙা শহর থেকেই প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছে তারা। স্থলভাগেও হামাসের হানা। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তাকে টার্গেট করে আঘাত হানে যোদ্ধারা। হতচকিত ইসরায়েলি বন্দুকধারীরা পাল্টা গুলি চালায়, হামাস যোদ্ধাদের হত্যা করে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এত যুদ্ধের পরও কিভাবে দাঁড়িয়ে থাকে এই প্রতিরোধ? উত্তর গাজা থেকে ছোড়া হলো দুটি রকেট, লক্ষ্য ইসরায়েলের শহর আশদোদ। একদিকে ইসরায়েলের আয়রন ডোম প্রতিহত করতে পেরেছে, কিন্তু দ্বিতীয়টি আছড়ে পড়ে খোলা মাঠে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে বার্তাটি স্পষ্ট, গাজা এখনই নিস্তব্ধ নয়। আশদোদের জন্য ঘটনাটি ছিল ব্যতিক্রম। এপ্রিলের পর এই প্রথম শহরটিকে রকেটের শব্দ শুনতে হলো। এতদিন ধরে বড় শহরগুলো তুলনামূলক শান্ত থাকলেও এবার সেখানে পৌঁছে গেল গাজার আগুন, যা ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে। যুদ্ধ যতই দীর্ঘ হোক, গাজা থেকে দীর্ঘ পাল্লার রকেট হামলা ক্রমেই বিরল হয়ে উঠছিল। কিন্তু এদিন আবারও প্রমাণ হলো, হামাসের অস্ত্রাগার এখনো নিঃশেষ হয়নি। তারা চায় না শুধু প্রতিরক্ষা, তারা পাঠাচ্ছে রাজনৈতিক বার্তাও। গাজা ভাঙবে, কিন্তু হার মানবে না। ইসরায়েল ভেবেছিল গাজার শহর দখল মানে হামাসকে স্তব্ধ করা, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। ধ্বংসস্তূপের নিচেও হামাস তাদের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে, রকেট তৈরি করছে, গুলি চালাচ্ছে, আর বারবার মনে করিয়ে দিচ্ছে এই যুদ্ধে কেবল আকাশই নয়, ইসরায়েলের নিরাপত্তার দেয়ালও কাঁপছে। হয়তো সামরিক শক্তিতে পিছিয়ে, হয়তো প্রযুক্তিতে দুর্বল, কিন্তু প্রতিরোধে হামাস আজও দাঁড়িয়ে আছে আগুন হয়ে। প্রতিটি রকেট যেন ঘোষণা দিচ্ছে, গাজার মাটিতে লড়াই এখনো শেষ হয়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ঠেকাতে দখলদার ইসরায়েলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। দেশটির সরকার এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়ে ডিক্রি জারি করেছে। স্প্যানিশ অর্থমন্ত্রী কার্লোস কুয়াপ্রো এক সংবাদ সম্মেলনে বলেছেন, নিষেধাজ্ঞার আওতায় ইসরায়েলে স্পেন কোনো সামরিক সরঞ্জাম, দ্বৈত ব্যবহারের সামরিক পণ্য এবং প্রযুক্তি পাঠাবে না। এছাড়াও স্পেনও এই ধরনের কোনো পণ্য বা প্রযুক্তি আমদানি করবে না। নিষেধাজ্ঞার আওতায় সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন বিমানের জ্বালানির অনুরোধও আটকে দিয়েছে স্পেন। সঙ্গে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে আসা পণ্য আমদানি এবং সেগুলোর বিজ্ঞাপনও স্পেনে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাতের আকাশে হঠাৎ সাইরেন, তেল আবিব, আশদোদ, আশকেলান সব কেঁপে ওঠে একসাথে। ইসরায়েল গাজায় বোমা বর্ষণ করছে দিনরাত, শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কিন্তু তবুও গাজার মাটি থেকে বেরিয়ে আসছে রকেট। হামাসের হাতে তৈরি রকেটগুলো এখনো ইসরায়েলের গর্ব আয়রন ডোমকে নাড়িয়ে দিচ্ছে। হামাসের অটল বার্তা, ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের টানেল ধ্বংস হয়েছে, ভবন উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু হামাস যেন আরো দৃঢ়। 20 সেপ্টেম্বর ইসরায়েলের এক আক্রমণে 60 জন ফিলিস্তিনি নিহত হয়। একই সাথে ইসরায়েল দাবি করে তারা 2 সপ্তাহে 220টি টাওয়ার ব্লক ধ্বংস করেছে। অথচ ঠিক সেই সময়ই উত্তর গাজা থেকে 2টি রকেট ছুটে আসে আশদোদের দিকে। একটি প্রতিহত করা গেলেও আরেকটি পড়ল খোলা মাঠে। কোনো বড় ক্ষতি হয়নি, কিন্তু বার্তাটা স্পষ্ট, গাজা বেঁচে আছে, প্রতিরোধ থামেনি। জনগণের সংগ্রাম, ইসরায়েলের অনুমান সেপ্টেম্বর থেকে 2.5 মিলিয়ন মানুষ গাজা শহর ছেড়ে গেছে, কিন্তু হামাস বলছে সংখ্যাটা অনেক কম, মাত্র 3 লাখ। এখনো 9 লাখ মানুষ থেকে গেছে ধ্বংসস্তূপের ভেতরে, তাদের চোখে প্রতিদিন প্রতিরোধের আগুন। হাজার হাজার মানুষ বাধ্য হচ্ছে ঘর ছাড়তে, কিন্তু তাদের ঠোঁট থেকে একটাই শব্দ, ফিলিস্তিন। আন্তর্জাতিক মোড়, ঠিক এই সময়েই বিশ্বমঞ্চে নতুন অধ্যায়। 22 সেপ্টেম্বর 10টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চলেছে। এরই মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা স্বীকৃতির ঘোষণা দিয়েছে। যুদ্ধের আগুনের মাঝেই ফিলিস্তিনের মানচিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে।
গাজার রাস্তায় ধুলো উঠছে, শিশুরা ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে দৌড়াচ্ছে। দূরে এক যোদ্ধা হাতে রকেট লঞ্চার ধরে দাঁড়িয়ে চোখে দৃঢ়তা। তেল আবিবে রাজনীতি গর্জন করছে, নেতানিয়াহু ঘোষণা দিচ্ছেন হামাস ধ্বংস হবে, কিন্তু প্রতিবারই আকাশে ফেটে পড়া রকেট যেন বলে ওঠে ধ্বংসস্তূপ থেকেও আমরা লড়ব। গাজার মাটিতে আগুন, কিন্তু সেই আগুনের ভেতরেই জন্ম নিচ্ছে এক নতুন বার্তা। ফিলিস্তিনের গাজায় এখনো বন্দী থাকা জিম্মিদের ছবি প্রকাশ করছে হামাস। এগুলোকে বিদায়কালীন ছবি বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা। হামাসের ভাষ্যমতে, ইসরায়েল যদি গাজা নগরীতে স্থল অভিযান চালিয়ে যায় তাহলে এই জিম্মিরা বিপদের মধ্যে পড়বে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় 251 জনকে। ইসরায়েলি বাহিনীর তথ্য মতে তাদের মধ্যে 47 জন এখনো গাজায় রয়েছেন, এর মধ্যে 25 জন মারা গেছেন। 7 অক্টোবর থেকেই গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের কণ্ঠে হুমকি, সানায় পতাকা ওড়ানোর স্বপ্ন, কিন্তু ইয়েমেনের মরুভূমি থেকে উঠে এলো বজ্রধ্বনি, একটি জাহাজও ফেরত নিতে পারবেন না। মধ্যরাতের আকাশে ইসরায়েলের সামরিক মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিলেন হুমকি। আব্দুল মালিক আল হুথির শেষ ঘনিয়ে এসেছে, সানায় নীল সাদা পতাকা উড়বে। কিন্তু মুহূর্তেই জবাব দিল ইয়েমেনের আনসারুল্লাহ। তাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা তীরের মতো ছুড়ে দিলেন কথার তলোয়ার। আপনি সানার কথা বলছেন, অথচ জাহাজগুলো পর্যন্ত বাঁচাতে পারছেন না। আপনার পতাকা এখন সমুদ্র পথেও টিকে নেই। ইয়েমেনি নৌবাহিনীর ভয়ে অন্য দেশের পতাকার আড়ালে লুকোতে হচ্ছে। কাটজ যেখানে সানার আকাশে ইসরায়েলি পতাকা ওড়ানোর কল্পনায় ডুবছিলেন, সেখানে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হানল তেল আবিবের সামরিক স্থাপনা। একই রাতে 3টি ড্রোন গিয়ে বিঁধল বেরশেবা আর ইলাতের আকাশে। আনসারুল্লাহর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ইলাত হবে আমাদের ধারাবাহিক লক্ষ্যবস্তু, আমরা থামব না। প্রতিশোধের আগুন। মাত্র কয়েক সপ্তাহ আগে সানায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাউই। কাটজ যখন বললেন হুথির শেষ আসছে, তখন ইয়েমেনের পাহাড় থেকে গর্জে উঠল প্রতিশোধের হুঙ্কার। তাদের বার্তা স্পষ্ট, তোমরা পতাকা তুলতে পারবে না আমাদের রাজধানীতে, বরং সমুদ্রে নিজেদের পতাকা বাঁচাতে হিমশিম খাচ্ছ। শক্তির প্রদর্শন। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি গণহত্যার পর ইয়েমেনের আনসারুল্লাহ ঘোষণা দিয়েছিল তারা ইসরায়েলের দিকে সামুদ্রিক রসদ প্রবাহ বন্ধ করবে। তখন থেকে লোহিত সাগরে শুরু হলো নতুন যুদ্ধ। ইয়েমেনি নৌবাহিনীর ছায়ায় দম বন্ধ হয়ে এলো জাহাজ চলাচলে। ইসরায়েল বুঝতে পারছে হুথিদের শক্তি শুধু মরুভূমিতে সীমাবদ্ধ নয়, তাদের হাত পৌঁছে গেছে ভূমধ্য সাগরের বন্দর পর্যন্ত। কাটজ গর্জন করলেও বাস্তবতা হলো ইয়েমেন এখন ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। গাজায় 65,000 ফিলিস্তিনি নিহত, অধিকাংশই নারী ও শিশু। এই হিসাব করছে আনসারুল্লাহ। তাদের ঘোষণা, ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে তবে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড় থামবে না। এ যেন মরুভূমির বুকে জন্ম নেয়া নতুন শক্তির কাহিনী, যে শক্তি বলে দেয় সানায় পতাকা ওড়ানো সহজ নয়, যে শক্তি প্রমাণ করে একটি ছোট দেশও সমুদ্রের ঢেউ আর আকাশের আগুন দিয়ে দানব সাম্রাজ্যকে কাঁপিয়ে দিতে পারে। ইসরায়েলের স্বপ্ন ছিল সানা দখল, কিন্তু ইয়েমেনিদের বাস্তবতা হলো প্রতিরোধ। পশ্চিমের চোখে হুথিরা বিদ্রোহী, কেননা তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে দেশটির রাজধানী সানা সহ বিস্তৃত এলাকা দখলে নিয়েছে। দেশটির বাকি অংশ নিয়ন্ত্রণ করছে ইয়েমেনি সরকার ও প্রতিবেশী দেশগুলোর সমর্থন পাওয়া অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো। ইয়েমেনের আকাশ থেকে আগুন, ইসরায়েলের বুকে প্যালেস্টাইন 2 এর গর্জন। রাতের অন্ধকারে হঠাৎই বজ্রপাতের মতো ছুটে এলো আগুন। গন্তব্য ইসরায়েলের অন্তঃস্থলে লুকানো সংবেদনশীল সামরিক ঘাঁটি, আর এই আগুনের নাম প্যালেস্টাইন 2, ইয়েমেনের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্ব তাকিয়ে রইল যখন ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF ঘোষণা দিল তারা টানা 3টি সফল সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। প্রতিরোধ, প্রতিশোধ আর ফিলিস্তিনিদের প্রতি অঙ্গীকার, এই 3 শক্তি মিশে যেন আঘাত হানল এক অগ্নিগর্ভ বার্তায়।
প্রথম আঘাত তেল আবিবের অন্তরে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট জানালেন, অধিকৃত ইয়াফা এর এক সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তু ছিল প্রথম টার্গেট। সেখানে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2। ফলাফল, আকাশসীমা বন্ধ, লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী পালিয়ে গেল আশ্রয় কেন্দ্রে। দ্বিতীয় আঘাত উম্মে রাশরাশ। এরপর হামলা হলো উম্মে রাশরাশে। 3টি ড্রোন শহরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। সারি সতর্ক করলেন, উম্মে রাশরাশ বা ইলাক হবে ইয়েমেনি প্রতিশোধের প্রধান কেন্দ্রবিন্দু। পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনটি শহরের হোটেল জোন এলাকায় পড়ে। খবর আল জাজিরা। এটি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সর্বশেষ হামলা বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েল একাধিকবার ইয়েমেনের ভেতরে বিমান হামলা চালিয়েছে। তৃতীয় আঘাত বীরশেবা। তৃতীয় ড্রোন আঘাত হানল বীরশেবা অঞ্চলের এক সংবেদনশীল স্থাপনায়। এ যেন 3 দিক থেকে ঝড়, যেখানে প্রতিটি আঘাতের বার্তা একই, ইসরায়েল থামো, না হলে আগুন থামবে না, প্রতিশোধের আগুন। এই অভিযান ছিল সরাসরি প্রতিক্রিয়া। মাত্র কয়েকদিন আগে রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে ইসরায়েলের হামলায় নিহত হন 40 জনের বেশি ইয়েমেনি। তারও আগে সানায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভিকে হত্যা করেছিল ইসরায়েলি হামলা। হুদাইদা বন্দর শহরে ইসরায়েল চালায় একসাথে 12টি বিমান হামলা। প্রতিটি বোমার উত্তর যেন ফিরে এলো ইয়েমেনের আকাশ থেকে ক্ষেপণাস্ত্র হয়ে। ইয়েমেনের ঘোষণা, ব্রিগেডিয়ার সারি দৃঢ় কণ্ঠে বললেন, গাজায় গণহত্যা ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেনের অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েল শুধু ফিলিস্তিনের জন্য হুমকি নয়, পুরো অঞ্চলের জন্য হুমকি। 2023 সালের অক্টোবর থেকে গাজার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিহতের সংখ্যা পেরিয়েছে 65,000, যার বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনিদের একের পর এক আঘাত স্বস্তিতে থাকতে দিচ্ছে না ইসরায়েলিদের। 2014 সালের সেপ্টেম্বরের রাজধানী সানা দখলের পর থেকে হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণে রয়েছে। বহু বছর ধরে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে। যদিও 2022 সাল থেকে যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন নেই। ইসরায়েলের জন্য নতুন দুঃস্বপ্ন, এলএনবি ক্রসিং। পশ্চিম তীরের একমাত্র দরজা, যেখান দিয়ে ফিলিস্তিনিরা ইসরায়েলি নিয়ন্ত্রণ ছাড়া বের হতে পারে, সেই দরজাতেই অনিশ্চয়তা। সকালটি শুরু হয়েছিল শান্তভাবে। একটি ট্রাক, যার গায়ে লেখা ছিল গাজায় মানবিক সহায়তা যাচ্ছে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সেই ট্রাক পরিণত হলো মৃত্যুর বাহনে। প্রত্যক্ষদর্শীদের চোখে ধরা পড়া দৃশ্য ভয়ঙ্কর। আক্রমণকারী প্রথমে বন্দুক তুলে ধরল, গুলির শব্দে কেঁপে উঠল সীমান্ত চৌকি। 2 ইসরায়েলি মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু এখানেই শেষ নয়, বন্দুক হঠাৎ আটকে গেল, আর সেই মুহূর্তে শুরু হলো আরো বিভীষিকাময় অধ্যায়, ছুরিকাঘাত। 20 বছর বয়সী তরুণ আর 60 বছর বয়সী এক প্রবীণ, দুজনকেই টেনে নামালো মৃত্যু। ইসরায়েলি মেডিক টিম ছুটে গেল, বুক চাপড়ানোর চেষ্টা চালালো পুনরুজ্জীবনে, কিন্তু জীবন হাতছাড়া হলো। ইসরায়েলি সেনারা পাল্টা গুলি চালালো। ঘটনাস্থলেই আক্রমণকারীকে গুলি করে ফেলা হলো। ট্রাকের পাশে পড়ে রইল ছুরি আর একটি হ্যান্ডগান, যেন দুটো সাক্ষী যারা চুপচাপ দাঁড়িয়ে রইল নাটকের শেষে। প্রাথমিক তদন্ত বলছে ট্রাক তখনও পরীক্ষা হয়নি। আক্রমণকারী আসলে কে? তিনি কি জর্ডানের সৈন্য? ইসরায়েলি সূত্র বলছে না, কিন্তু চ্যানেল 12 এর খবর, তিনি ছিলেন জর্ডানিয়া, বৈধভাবেই গাজার ত্রাণ পরিবহনের অংশ। জর্ডান সরকার বলেছে তারা ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যেন তাদের কূটনৈতিক টেবিলে এখন ছড়িয়ে আছে দা। এই হামলার প্রতিধ্বনি যেন ফিরিয়ে আনছে গত বছরের সেপ্টেম্বর। তখনও এক জর্ডানিয়ান চালক সীমান্তে গুলি চালিয়ে মেরেছিল 3 ইসরায়েলি প্রহরীকে। ইসরায়েল বলছে তদন্ত চলছে, তবে ইতিমধ্যেই সীমান্তে বেড়েছে সেনা উপস্থিতি। আরব দুনিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য জমে উঠছে ঠিক এই সময়। ঠিক তখনই এই রক্তাক্ত বার্তা কে পাঠালো, কেন পাঠালো? গাজায় অব্যাহত হামলার মধ্যেই এবার ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের দিকে নজর দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করেছে সেখানে সামরিক চেকপোস্ট ও লোহার গেট দিয়ে ঘিরে ফেলছে ইসরায়েল। তারা জানিয়েছেন শহরের ভেতর এবং আশেপাশে ইতিমধ্যে 88টি ব্যারিয়ার বসানো হয়েছে, যা সাধারণ নিরাপত্তা নয়, বরং সুপরিকল্পিত দমন নীতির অংশ। ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের পরিসংখ্যান অনুযায়ী পুরো পশ্চিম তীরে স্থায়ী চেকপোস্টের সংখ্যা দাঁড়িয়েছে 904টি। এর মধ্যে শুধু জেরুজালেম ও আশপাশের গ্রামগুলোতেই রয়েছে অন্তত 88টি। ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, এভাবে মানুষের চলাচলের স্বাধীনতাকে প্রকাশ্যে লঙ্ঘন করছে ইসরায়েল।
ফিলিস্তিনিরা বরাবরই পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। জাতিসংঘের প্রস্তাবও 1967 সালে ইসরায়েলের দখল এবং 1980 সালে একতরফা সংযুক্তিকরণকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের রাত এখন আর শান্ত নেই। আকাশে সাইরেন বাজে, আলো ঝলমল করে ওঠে যুদ্ধ বিমানের। কিন্তু ইসরায়েলের প্রযুক্তি আর প্রতিরক্ষা ব্যবস্থার আড়ালে হঠাৎ করে আঘাত হানছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। আমরা নীরব থাকবো না, বর্বরতার জবাব দেব, এমন ঘোষণা দিয়ে তারা এবার একের পর এক ড্রোন ও মিসাইল হামলায় কাঁপিয়ে তুলেছে তেল আবিব থেকে নেগেভ মরুভূমি পর্যন্ত। ইসরায়েলের জন্য কি তবে নরকের দরজা খুলে দিয়েছে? ইরানের প্রতিরোধে রক্ষক 4টি ড্রোন ছুটে যায় ইসরায়েলি ভূখণ্ডের দিকে, 3টি আঘাত হানে রামন বিমানবন্দরে, আরেকটি বিস্ফোরণ ঘটে আল নাকাব মরুভূমিতে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটিতে। ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, আমরা শীর্ষ পর্যায়ের লক্ষ্যবস্তুতে সফল আঘাত হেনেছি। ইসরায়েলের হামলায় গাজায় ফিলিস্তিনি রক্ত ঝরছে প্রতিদিন। সেই রক্তের প্রতিশোধ নিয়েই ইয়েমেনি বাহিনী যেন নতুন ফ্রন্ট খুলেছে। শুধু আকাশ নয়, সমুদ্রেও তারা ইসরায়েল ও তার মিত্র দেশের জাহাজগুলোতে আগুন ছড়িয়েছে লোহিত সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনিরা সামনে এসে গেছে প্রতিরোধের অগ্রভাগে, যেন দূর থেকে দাঁড়িয়ে থাকা নয়, বরং সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। ইসরায়েলের কৌশল ভেঙে দিচ্ছে ইয়েমেন। এর আগে ইয়েমেন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে কাঁপিয়ে দিয়েছে নেগেভ মরুভূমি, সাথে 3টি ড্রোন গিয়ে আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের রামন বিমানবন্দরে। এর আগেও তেল আবিব ও অধিকৃত এলাকা জুড়ে সাইরেন বাজিয়ে দিয়েছে ইয়েমেনি মিসাইল। ইসরায়েল যতই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ ঠিকই পৌঁছে যাচ্ছে কৌশলগত জায়গায়। প্রতিদিনই যেন নতুন করে আতঙ্কের খবর আসছে। আর কোথায় আঘাত করবে ইয়েমেন? ইয়েমেনি সিংহদের অদম্য শক্তি। ইসরায়েল ও পশ্চিমারা ভেবেছিল ইয়েমেন দুর্বল, কিন্তু তাদের ধারণা ভেঙে দিয়েছে ইয়াহিয়া সারির বক্তব্য। আমাদের অবস্থান দুর্বল করার সব চেষ্টা ব্যর্থ হবে। যেমন আগে হয়েছিল, এবারও ব্যর্থ হবে। একসময় সমস্যায় জর্জরিত ইয়েমেন নিজেকে রূপান্তর করেছে এক অদম্য শক্তিতে। সীমাহীন অবরোধ, মার্কিন ও ব্রিটিশ হামলার পরও তারা শুধু টিকে নেই, বরং আঘাত হানছে ইসরায়েলের গভীরে। ইয়েমেন শুধু প্রতিরোধ নয়, এক নতুন শক্তির প্রতীক। তাদের ড্রোন, মিসাইল আর অদম্য সাহস ইসরায়েলকে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে দখল আর আগ্রাসনের দিন শেষ হতে চলেছে। একদিকে ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলো ছারখার, অন্যদিকে ইয়েমেনের সিংহরা গর্জে উঠছে আগের চেয়েও প্রবল শক্তিতে। মধ্যপ্রাচ্যের আকাশে আজ আবারও বজ্রপাত। কাতার নীরব, শুধু অভিযোগের সুর, শুধু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকা এক রাজ্যের দৃষ্টি। কিন্তু ঠিক সেই সময় দূর সানা থেকে উঠে দাঁড়ালো অন্য এক কণ্ঠ। হুথিরা, যাদের হাতে নেই কাতারের মতো অফুরন্ত সম্পদ, কিন্তু আছে প্রতিরোধের অদম্য সব। তাদের চোখে নো মার্সি লেখা, তাদের আঙুলি ছোড়া হলো প্রতিশোধের আগুন। ধোঁয়ায় ঢেকে থাকা সানার আকাশ, যেখানে আগের দিন ইসরায়েলি বোমারু বিমানের গর্জন ছিঁড়ে দিয়েছিল শহরের বুক, ভেঙে পড়েছিল হাসপাতাল, উড়েছিল সংবাদপত্রের অফিস। শহরের মেঝেতে পড়েছিলেন সাংবাদিক। সেই ধ্বংসস্তূপের ভেতর দিয়ে উঠে এলো এক ঘোষণা। টেলিভিশনের পর্দায় হাজির হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। কণ্ঠে তার প্রতিশোধের সুর। বলে দিলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ছুটেছে নেগেভ মরুভূমির দিকে। আরও আছে, শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও উড়ে গেছে রামন বিমানবন্দরে। ড্রোন আঘাত করেছে নেগেভের সামরিক ঘাঁটিতে। ইসরায়েলের দক্ষিণে বাজল সাইরেন। আতঙ্কে মানুষ ছুটল আশ্রয় কেন্দ্রে। যদিও সেনারা বলল, আমরা কিছু ড্রোন ভূপাতিত করেছি, কিন্তু হুথিদের ঘোষণা কেটে গেল রাতের আকাশে বজ্রপাতের মতো। আমাদের আঘাত সঠিক ছিল, কার্যকর ছিল। জবাবটা শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিকও। কারণ ইসরায়েলের আঘাতে নিহত হয়েছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, নিহত হয়েছিলেন মন্ত্রীরাও। সে ক্ষত শুকায়নি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রতিটি রক্তফোঁটার প্রতিশোধ নেওয়ার শপথ বাস্তবে রূপ নিচ্ছে ক্ষেপণাস্ত্রের আগুনে। হুথিদের সতর্কবাণী, আমরা লক্ষ্য করব তাদের ঘাঁটি, তাদের বিমানবন্দর, তাদের দখলকৃত বসতি, এমনকি তাদের লাউঞ্চও নিরাপদ থাকবে না। সেই হুঁশিয়ারি আজ পরিণত হলো বাস্তবতায়।
ফিলিস্তিনি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে তেল আবিব সহ দখলকৃত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বাজানো হয়েছে। প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবে সাইরেন বাজতে শুরু করে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে বিস্তীর্ণ এলাকায় সাইরেন শোনা গেছে। প্যালেস্টাইন নাও আরো জানিয়েছে কলপিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এই বিস্ফোরণগুলো তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফলাফল। এদিকে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা। জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়। ওদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা একের পর এক হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।